স্নেহপদ ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং এই ক্লাসের ব্যবস্থা করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি শেখ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ। আমি তোমাদের আজকে পড়াবো বাংলাদেশ শ্রম আইন 2006, লেকচার নাম্বার 9। আমরা প্রথম স্লাইডে যাই। বাংলাদেশ শ্রম আইন 2006-এ বর্ণিত কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে আমি তোমাদের বলবো। প্রথমে আছে উৎপাদন প্রক্রিয়া। বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2 ধারায় উৎপাদন প্রক্রিয়া অর্থ হচ্ছে কোনো বস্তু বা পদার্থ ব্যবহার, বিক্রয়, পরিবহন, প্রদর্শন বা হস্তান্তরের উদ্দেশ্যে তা প্রস্তুত, মেরামত, বিতরণ, অলঙ্করণ, রংকরণ, মূলকীকরণ ইত্যাদি প্রক্রিয়াকে বোঝায়। আবার গ্যাস, পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি, তৈল বা কোনো তরল পদার্থ পাম্প করার প্রক্রিয়াকে বোঝায়। শক্তি গ্যাস উৎপাদন, হ্রাস, বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। আবার জাহাজ নির্মাণ বা নৌযান নির্মাণ, পুনর্নির্মাণ, মেরামত বা সম্পূর্ণকরণ প্রক্রিয়াকে বোঝায় উৎপাদন প্রক্রিয়া। আমরা 2 নম্বর সংজ্ঞায় আসি। জাহাজ 2 নম্বর সংজ্ঞায় কারখানা, যেটা বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-7 ধারায় বলা আছে যে কারখানা হচ্ছে এমন কোনো ঘর, বাড়ি বা আঙিনা যেখানে বছরে কোনো দিন কমপক্ষে 5 জন বা তার অধিক শ্রমিক কাজ করে এবং যেখানে সম্পূর্ণ অংশে বা যে কোনো এক অংশে উৎপাদন প্রক্রিয়া চালু থাকে, তবে খনি কারখানার অন্তর্ভুক্ত নয়। গ্র্যাচুইটি, আমরা আসি গ্র্যাচুইটি 3 নম্বর পয়েন্ট। এটা বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-10 ধারায় 2-10 ধারায় গ্র্যাচুইটি সম্পর্কে বলা হয়েছে যে কোনো শ্রমিক প্রতি 1 বছর কাজ করার বিনিময়ে চাকরি জীবনের শেষে প্রতি 30 দিনের মজুরি সে গ্র্যাচুইটি হিসেবে পাবেন। তাতে যদি কেউ 30 বছর কাজ করে, তা 30 বছর শেষে যে গিয়ে প্রতি বছরের জন্য 30 দিন অর্থাৎ 30 গুণ 30 দিনের মজুরি সে গ্র্যাচুইটি হিসেবে পাবে এবং শেষে গিয়ে 6 মাসের বেশি যদি কাজ করে তাহলে তার জন্য একটা গ্র্যাচুইটি অর্থাৎ 30 দিনের গ্র্যাচুইটি সেই শ্রমিক পেয়ে থাকে। 4 নম্বর পয়েন্টে আমরা আসি। 4 নম্বর পয়েন্ট জনকল্যাণমূলক সার্ভিস। বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-12 ধারা। এই 2-12 ধারায় জনকল্যাণমূলক সার্ভিসের কথা বলা হয়েছে। জনকল্যাণমূলক সার্ভিস হচ্ছে জনগণের কল্যাণের জন্য বিদ্যুৎ, গ্যাস, পানি, তৈল ইত্যাদি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণ জনকল্যাণমূলক সার্ভিস। জনকল্যাণমূলক সার্ভিসের মধ্যে আরও আছে জনগণের কল্যাণে তাদের পরিবহনের ব্যবস্থা করা, তাদের জন্য চিকিৎসা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, ডাক্তার বা টেলিফোনের সুযোগ সুবিধা দেওয়া। জনকল্যাণমূলক সার্ভিসের মধ্যে আছে যে প্রতিষ্ঠানে কাজ করে কর্মচারীরা সেই প্রতিষ্ঠানে উপযুক্ত পাহারাদারের ব্যবস্থা করা জনকল্যাণমূলক সার্ভিস। আমরা নেক্সট স্লাইডে আসি। ট্রান্সমিশন যন্ত্রপাতি।
ট্রান্সমিশন যন্ত্রপাতি বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 14 ধারায় 2-এর 14 ধারা মতে ট্রান্সমিশন যন্ত্রপাতি বলতে বোঝায় শেফট, চাকা, ড্রাম, পুলি বা পুলির সিস্টেম বা ড্রাইভিং বেল্ট ইত্যাদি যন্ত্রপাতিকে ট্রান্সমিশন যন্ত্রপাতি বলা হয়। 6 নম্বরে আসি আমরা ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 15 ধারায় 2-এর 15 ধারায় বলা হয়েছে ট্রেড ইউনিয়নের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ট্রেড ইউনিয়নের অর্থ প্রতিষ্ঠানের শ্রমিকদের ইউনিয়ন বা মালিকদের ইউনিয়ন, আবার ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও এই ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত। 7 নম্বর আছে ডিসচার্জ। ডিসচার্জ বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 17 ধারায় ডিসচার্জ সম্পর্কে বলা হয়েছে কোনো শ্রমিকের শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে বা অসামর্থ্যের কারণে অথবা অব্যাহতভাবে শারীরিক অসুস্থতার কারণে মালিক কর্তৃক ওই শ্রমিকের কাজের অবসান অর্থাৎ কাজ থেকে অব্যাহতি প্রদান, এটি হলো ডিসচার্জ। ঢিমে তালের কাজ। ঢিমে তালের কাজ 8 নম্বর পয়েন্ট। ঢিমে তালের কাজ বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 18 ধারা। এই 2-এর 18 ধারায় বলা আছে ঢিমে তালের কাজ বলতে বোঝায় যে যখন প্রতিষ্ঠানের একদল শ্রমিক তাদের কাজের গতিকে কমিয়ে দেয় বা কাজের গতিকে স্লথ করে দেয়, এটা ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজের গতিকে কমিয়ে দেওয়া বা স্লথ করে দেওয়াকে ঢিমে তালের কাজ বলে। যদিও প্রতিষ্ঠানের সব কিছু ওকে আছে, প্রতিষ্ঠানের কলকাবজা যন্ত্রপাতি, কাঁচামাল অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার জন্য যা প্রয়োজন শক্তি সব কিছু ওকে থাকার পরও উৎপাদন কম হয়। এর কারণ হচ্ছে যখন তারা ঢিমে তালের কাজ করে তখন উৎপাদন কমে যায়। নেক্সট স্লাইড, দোকান। 9 নম্বর পয়েন্ট, দোকান। বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 21 ধারায় দোকান সম্পর্কে বলা আছে দোকান কোনো বাড়িঘর বা আঙ্গিনা, কোনো ঘর বা আঙ্গিনা যেখানে কোনো মালামাল বা পণ্য দ্রব্য নগদ বা বাকিতে খুচরা বা পাইকারি বিক্রয় হয় এবং যেখানে কাস্টমারদের সেবা প্রদান করা হয় সেটাকেই দোকান বলে। ধর্মঘট। 10 নম্বর পয়েন্টে আমরা আসি। ধর্মঘট বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 22 ধারায় ধর্মঘট সম্পর্কে বলা হয়েছে যখন কিছু শ্রমিক বা একদল শ্রমিক তারা মালিকের সাথে ভুল বোঝাবুঝির কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, যখন তারা কাজ করতে অস্বীকৃতি জানায় বা কাজ বন্ধ করে দেয়, হয়তো এমন হতে পারে তাদের কোনো দাবি দেওয়া আদায়ের জন্য তারা কাজ বন্ধ করে দেয় বা কাজ করতে অস্বীকৃতি জানায়, তখন এই পরিস্থিতিকে বলা হয় ধর্মঘট বা কর্মবন্ধ। ধর্মঘটের এক নাম হচ্ছে কর্মবন্ধ, অর্থাৎ শ্রমিক দল যখন যে কোনো কারণে কর্মবন্ধ করে দেয় এবং কাজ করতে অস্বীকৃতি দেয়, সাময়িকভাবে কর্মবন্ধ করে দেয়, সেটিকেই বলা হয় ধর্মঘট। 11 নম্বরে আমরা আসি প্রশাসনিক শ্রমিক। বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 28 ধারা 2-এর 28 ধারায় বলা হয়েছে প্রশাসনিক শ্রমিক। প্রশাসনিক শ্রমিক হচ্ছে সেই শ্রমিক যে সার্বক্ষণিকভাবে কারবারে নিয়োজিত থাকে। এই সার্বক্ষণিকভাবে কারবারে নিয়োজিত শ্রমিককেই বলা হয় প্রশাসনিক শ্রমিক। 12 নম্বর পয়েন্টে পালা। পালা ইংরেজি বলে শিফট। বাংলাদেশ শ্রম আইন 2006 2-এর 29 ধারা
2-29 ধারা মতে পালা বা শিফট হলো একই ধরনের কাজের জন্য বিভিন্ন সময়ে যখন কয়েক দল শ্রমিককে নিযুক্ত করা হয়, এই দল ভিত্তিক বা সময় ভিত্তিক যে কাজের পদ্ধতিটা, এটিকেই বলা হয় শিফট বা পালা। এই শিফট বা পালার ব্যাপারে আমি একটু উদাহরণ দিই। শিফট বা পালা কোনো প্রতিষ্ঠানে, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কারখানায় যদি 24 ঘন্টাই যন্ত্রপাতি চালু রাখতে হয়, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে হয় 24 ঘন্টা, সাধারণত আমরা জানি শ্রমিকরা কাজ করে 8 ঘন্টা, তাহলে এই 24 ঘন্টা যদি চালু রাখতে হয়, তাহলে প্রথম সকাল 6টায় যদি চালু হয়, তাহলে একদল শ্রমিক সকাল 6টায় কারখানায় আসে কাজ করার জন্য, এবং কাজ শেষে দুপুর 2টায় কারখানা থেকে তারা বেরিয়ে যায়, এবং দুপুর 2টার পরে 2টায় আরেক দল শ্রমিক কারখানায় আসে কাজ করার জন্য, এবং তারা রাত 10টা পর্যন্ত, যেহেতু 8 ঘন্টা কাজের সময়, সেহেতু তারা রাত 10টা পর্যন্ত কাজ করে তারা আবার চলে যায়, এবং রাত 10টার সময় আরেক দল শ্রমিক আসে এবং তারা সকাল 6টা পর্যন্ত কাজ করে। এটা তাদের সময় এই 8 ঘন্টা। এই যে 3টা শিফট, পুরো 24 ঘন্টাকে সকাল 6টা টু পরের দিন সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা যে 3টা শিফট হলো, এই 3টা শিফটই 3টা পালা, একেই বলে পালা। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রমিকদের দ্বারা কাজ করা ভাগ করে করে, এটা হলো পালা বা শিফট। আমরা 13 নম্বর পয়েন্টে আসি। 13 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে কি বোঝে? এখানে 13 নম্বর পয়েন্ট 2-31 ধারা, 2-31 ধারায় বলছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি কোনো দোকান বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোনো দোকান বা কোনো শিল্প প্রতিষ্ঠান। আবার যে সকল প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ করা হয়, নিয়োগের জন্য যে প্রতিষ্ঠান ব্যবহৃত হয়, সেগুলো প্রতিষ্ঠানকেও প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। 14 নম্বর পয়েন্ট, বরখাস্ত। 14 নম্বর পয়েন্ট 2-39 ধারা, বাংলাদেশ শ্রম আইনের 2-39 ধারায় বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে যে কোনো কর্মচারীর অসৎ আচরণের কারণে মালিক যদি তার চাকরির অবসান করেন, সেটি হলো বরখাস্ত। এটি 2-39 ধারায়, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-39 ধারায় বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। 15 নম্বরে আমরা আসি। 15 নম্বরে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনগুলো? বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটি বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-41 ধারা, 2-41 ধারায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে সে সকল প্রতিষ্ঠানকে বোঝে যে প্রতিষ্ঠানকে বলা হয় যেমন বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান, বা কমিশন বা ফরওয়ার্ডিং এজেন্ট, বা কমিশন এজেন্ট। আবার বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, কোনো যৌথ মূলধনী কোম্পানির কোনো ইউনিট, কোনো শিল্প প্রতিষ্ঠানের করণিক ইউনিট, অর্থাৎ যেখানে হিসাব নিকাশ করা হয়, এটিকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে ধরা হয়। আবার কোনো সিনেমা হল বা কোনো থিয়েটার, এটিকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। বা কোনো হোটেল রেস্তোরাঁ, এটিও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়। আমরা 16 নম্বর পয়েন্টে আসি, বেআইনি ধর্মঘট। এই 16 নম্বর পয়েন্ট, বেআইনি ধর্মঘট, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-43 ধারায়, 2-43 ধারায় বেআইনি ধর্মঘটের কথা বলা হয়েছে যে বাংলাদেশ শ্রম আইনের 14 অধ্যায়ের বিধানের পরিপন্থী কোনো কারণে ধর্মঘট করা হলে সেটা বেআইনি ধর্মঘট। আমি আবার বলি, বাংলাদেশ শ্রম আইনের 2-43 ধারায় বলা হয়েছে যে শ্রম আইনের 14 অধ্যায়ের বিধানের পরিপন্থী কোনো কারণে যদি ধর্মঘট করা হয়, সেটিকে বলা হয় বেআইনি ধর্মঘট। আমরা পরের প্রশ্নে যাই।
পরের স্লাইডে যাই। 17 বেআইনি লকআউট। বেআইনি লকআউট 2044 ধারা, বেআইনি লকআউট 2044 ধারা বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2044 ধারায় বলা হয়েছে। এটিও উপরেরটার মতো একই রকম, যে শ্রম আইনের 14 অধ্যায়ের বিধানকে লঙ্ঘন করে বা বিধানের পরিপন্থী কোনো কারণে লকআউট করা হলে সেটিকেই বলা হয় বেআইনি লকআউট। 18 নম্বরে মজুরি। মজুরি বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-এর 45 ধারা মতে, 2-এর 45 ধারা মতে মজুরি, 2-এর 45 ধারা মতে মজুরি বলতে বোঝানো হয়েছে টাকায় প্রকাশ করা হয় বা টাকায় প্রকাশ করা যায় এমন পারিশ্রমিক যা শ্রমিক তার কায়িক পরিশ্রমের বিনিময়ে অর্জন করে। আমি আবার বলি, টাকায় প্রকাশ করা যায় বা টাকায় প্রকাশ করা হয় এরকম পারিশ্রমিক যা শ্রমিক তার কর্তব্যের বিনিময়ে কায়িক পরিশ্রমের বিনিময়ে অর্জন করে, সেটাকেই মজুরি বলা হয়। মালিক 19 নম্বর, 2-এর 49 ধারা বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-এর 49 ধারায় মালিক সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যিনি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ করেন তিনি মালিক। যিনি কোনো প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ করেন তিনি মালিক, এবং তার কোনো উত্তরাধিকার বা হস্তান্তর মূলে উত্তরাধিকার তিনিও মালিক হিসাবে পরিগণিত হবেন। এবং কোনো সরকারি প্রতিষ্ঠান যার কর্তৃপক্ষ সরকার কর্তৃক নির্দিষ্ট আছে তিনি ওই সরকারি প্রতিষ্ঠানের মালিক। আবার যদি কর্তৃপক্ষ নির্দিষ্ট না থাকে তাহলে উক্ত সরকারি প্রতিষ্ঠানের মালিক হবেন মন্ত্রণালয় বা মালিক কর্তৃক নির্বাচিত কোনো ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা পরিষদ, তিনিও মালিক হিসাবে পরিগণিত হবেন। যন্ত্রপাতি 20 নম্বর, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-এর 50 ধারা, 2-এর 50 ধারা মতে যন্ত্রপাতি বলতে সেই কলকব্জাকে বোঝানো হয়েছে যা শক্তি উৎপাদন করতে পারে বা শক্তির হ্রাস বৃদ্ধি করতে পারে, তাকেই সেই কলকব্জাকে বোঝানো হয়েছে যেটা শক্তি উৎপাদন করতে পারে বাংলাদেশ শ্রম আইনে। নেক্সট আমরা আসি যৌথ দর কষাকষি প্রতিনিধি। 21 নম্বর পয়েন্টে যৌথ দর কষাকষি প্রতিনিধি বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-এর 52 ধারায়, 2-এর 52 ধারায় এই যৌথ দর কষাকষি বলতে প্রতিনিধি বলতে অর্থ, এই প্রতিনিধি অর্থ কোনো ট্রেড ইউনিয়ন বা কোনো ট্রেড ইউনিয়ন, এমন কোনো ট্রেড ইউনিয়ন বা এমন কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশন যা শ্রমিকদের প্রতিনিধি হিসাবে দর কষাকষি করে। আমি আবার বলি যে যৌথ দর কষাকষি প্রতিনিধি বলতে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-এর 52 ধারায় বলা হয়েছে যে কোনো শ্রমিক ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, ট্রেড ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন ফেডারেশন শ্রমিকদের প্রতিনিধি হিসাবে যখন দর কষাকষি করে তাকে বলা হয় যৌথ দর কষাকষি প্রতিনিধি। লকআউট। লকআউট বাংলাদেশ শ্রম আইনের 2-এর 57 ধারায় লকআউটের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2-এর 57 ধারায় লকআউট সম্পর্কে বলা হয়েছে মালিক যখন তার কর্মস্থল সম্পূর্ণ, তার প্রতিষ্ঠানের কর্মস্থল সম্পূর্ণ বা আংশিক বন্ধ করে দিতে আগ্রহী হন বা বন্ধ করে দেন, বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় শ্রমিকরা তার কথা মতো চলছে না, কাজেই শ্রমিকদের তিনি তার কথা মতো চালানোর জন্য অনেক সময় পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেন অথবা পুরো প্রতিষ্ঠানের একটা অংশ বন্ধ করে দিতে পারেন। এটিকেই বলা হয় লকআউট। অর্থাৎ তিনি ওই প্রতিষ্ঠান আপাতত চালাবেন না বা প্রতিষ্ঠানের একটা অংশ আপাতত তিনি বন্ধ রাখবেন, এটি হচ্ছে লকআউট। 23 নম্বর পয়েন্টে আসি আমরা।
লে অফ। লে অফ হচ্ছে বাংলাদেশ শ্রম আইনের 2006-এর 2-58 ধারা মতে লে অফের সংজ্ঞা দেওয়া হয়েছে। 2-58 ধারায় বলা হয়েছে লে অফ হচ্ছে এটা মালিকের অক্ষমতা। মালিকের অক্ষমতা কিরকম, যে যদি কোনো কাঁচামালের সরবরাহ কম থাকে বা কাঁচামালের ঘাটতি থাকে বা কোনো যন্ত্রপাতি বিকল থাকে, অর্থাৎ যন্ত্রপাতির সমস্যার কারণে যন্ত্রপাতি চালানো যাচ্ছে না, উৎপাদন প্রক্রিয়া চালু করা যাচ্ছে না, সেরকম পরিস্থিতিতে মালিক তার অক্ষমতার কারণে কারবার তার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে বা প্রতিষ্ঠানের একটা অংশ উৎপাদন বন্ধ রাখতে পারে। এটিকেই বলা হয় লে অফ। শিল্প প্রতিষ্ঠান আমরা দেখি 24 নম্বর পয়েন্ট, শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ শ্রম আইন 2006-এর 2-61 ধারা। এই 2-61 ধারায় শিল্প প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া হয়েছে এরকম ভাবে যে শিল্প প্রতিষ্ঠান বলতে কোনো কর্মশালা বা উৎপাদন প্রক্রিয়া যেখানে পণ্যদ্রব্য তৈরি বা প্রস্তুত বা অভিযোজিত বা প্রক্রিয়াজাত করা হয়, অর্থাৎ পণ্যের ব্যবহার, বিক্রয়, পরিবহন ইত্যাদির উদ্দেশ্যে পণ্য প্রস্তুত বা মেরামত বা পরিবর্তন, মৌলিকীকরণ, রংকরণ ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া কাজ করা হয়, সেটাকেই বলা হয় শিল্প প্রতিষ্ঠান। আবার শিল্প প্রতিষ্ঠান বলতে আরো বোঝায় বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন, এগুলো শিল্প প্রতিষ্ঠানের আওতায় আসে। বাংলাদেশ নৌ পরিবহন, বিমান পরিবহন, এগুলো শিল্প প্রতিষ্ঠানের আওতায় আসে। আমরা পরবর্তী স্লাইডে যাই। শিল্প বিরোধ 25 নম্বর পয়েন্ট। আমরা 25 নম্বর পয়েন্ট দেখব শিল্প বিরোধ, যেটা বাংলাদেশ শ্রম আইনের 2-62 ধারা। শিল্প বিরোধ 2-62 ধারায় বলা হয়েছে শিল্প বিরোধ সম্পর্কে। শিল্প বিরোধের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে শিল্প বিরোধ অর্থ হচ্ছে মালিক এবং শ্রমিকের বিরোধ। মালিক এবং শ্রমিকের বিরোধ, হয়তো শ্রমিকদের নিয়োগের কোনো শর্তাবলী মালিক মানছে না, অথবা মালিকের কোনো শর্ত শ্রমিকরা মানছে না এবং সেগুলো মীমাংসা করার চেষ্টার পরও যেটা সম্ভব নয়, তাদের ভিতরে মতপার্থক্য থাকে। এই মালিক এবং শ্রমিকের মতপার্থক্য বা বিরোধকে শিল্প বিরোধ বলে। তবে শুধু মালিক এবং শ্রমিকের বিরোধকেই শিল্প বিরোধ বলে না, শ্রমিকদের মধ্যে যে বিরোধ, শ্রমিকের মধ্যে যদি বিরোধ হয়, সেটিকেও শিল্প বিরোধ হিসাবে গণ্য করা হয়। 14 নম্বরে শিশু, 26 নম্বরে শিশু। এটা বাংলাদেশ শ্রম আইনের 2-63 ধারা। 2-63 ধারায় বলা হয়েছে শিশুর সংজ্ঞা দেওয়া হয়েছে যে বাংলাদেশের 14 বছরের কম বয়সের যে কোনো ব্যক্তিকেই শিশু বলা হয়। যদিও আমরা মনে করি যে 14 বছর শিশু থাকে না, কিন্তু শ্রম আইন যেটা বলছে সেটা 14 বছরের নিচের কোনো ব্যক্তি তাকে শিশু হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। শ্রমিক, বাংলাদেশ শ্রম আইনের 2-65 ধারায় বলা হয়েছে 2-65 ধারায় বলা হয়েছে যিনি মজুরির বিনিময়ে কায়িক পরিশ্রম করেন, কোনো প্রতিষ্ঠানের মজুরির বিনিময়ে কায়িক পরিশ্রম করে যিনি অর্থ উপার্জন করেন, তাকেই শ্রমিক হিসাবে গণ্য করা হয়। আমরা বিভিন্ন সংজ্ঞা পড়লাম, এখন আমরা পরবর্তী স্লাইডে আসি। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত বিধানসমূহ। আমরা এখন দেখব যে কারখানায় যে শ্রমিকরা নিযুক্ত থাকেন, সেই শ্রমিকরা যারা কাজ করেন তাদের স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায়, সেই স্বাস্থ্য রক্ষার কি বিধান সরকার কর্তৃক আরোপিত হয়েছে, সেই বিধানসমূহ আমরা এখন দেখব। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা। শ্রমিকরা যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। যে কারখানায় শ্রমিকরা কাজ করবেন সেই কারখানার মেঝে এবং বিশেষ করে কর্মকক্ষ, যেটা সেই কর্মকক্ষ মেঝে, তবে সিঁড়ি, যাতায়াতের পথ, এইগুলো প্রতিদিনই
ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করতে হবে, প্রতিদিন ঝাড়ু দিতে হবে এবং কর্মকক্ষ যেখানে শ্রমিকরা সশরীরে 8 ঘন্টা কাজ করবে সেই কর্মকক্ষর মেঝে অন্তত সপ্তাহে একদিন জীবাণুনাশক দ্বারা ভালো করে ধৌত করতে হবে। আর এই কর্মকক্ষে যেখানে উৎপাদন প্রক্রিয়া চালু থাকে এমন অনেক উৎপাদন প্রক্রিয়া চলে বা এমন অনেক উৎপাদনকারী যন্ত্রপাতি আছে যার থেকে পানি নির্গত হয় এবং পানি নির্গত হয়ে মেঝে পানিতে ভিজে যায়। সেরকম যদি হয় যে মেঝে পানিতে ভিজে যায় তাহলে সেই পানি যথোপযুক্তভাবে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং এই কর্মকক্ষে দেওয়াল বা পার্টিশন যেগুলো থাকে সেগুলো যেহেতু উৎপাদন মেশিন চলে সেহেতু এগুলো নষ্ট হয়ে যায়, কাজে প্রতি 3 বছর পর পর এগুলো মেরামত করার ব্যবস্থা করতে হবে। আবার ভিতরে যদি বার্নিশ থাকে, ফ্যাক্টরির ভিতরে যদি বার্নিশ করা থাকে অর্থাৎ যদি টাইলস লাগানো থাকে তাহলে সেগুলোকে 14 মাস অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে। আমরা পরের পয়েন্টে আসি, বায়ু চলাচল ও তাপমাত্রা। বায়ু চলাচল এবং তাপমাত্রা, শ্রমিকরা যেখানে কাজ করবে অর্থাৎ কারখানায় বা কর্মকক্ষে উপযুক্ত এবং নির্মল বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। বায়ু চলাচলের ব্যবস্থা না করলে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে না এবং যে কক্ষে কাজ করবে সে কক্ষের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে এবং তাদের স্বাস্থ্য হানি না হয়। বায়ু চলাচলের জন্য বা তাপমাত্রা কারণে প্রয়োজনে যে কক্ষে উৎপাদন প্রক্রিয়া চলে সেই কক্ষের দেওয়ালকে এমনভাবে করতে হবে যেন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। ধুলাবালি, পরবর্তী পয়েন্ট, ধুলাবালি ও ধোঁয়া। ধুলাবালি এবং ধোঁয়া, যেখানে শ্রমিকরা যে কর্মকক্ষে কাজ করেন সেখানে যেহেতু উৎপাদন প্রক্রিয়ায় তারা কাজ করেন, যন্ত্রপাতি চলে, সেখানে ধুলাবালি হওয়া খুবই স্বাভাবিক। আর তাছাড়াও অনেক উৎপাদন যন্ত্রপাতি আছে যেখানে ধুলাবালি বেশি হয়, যেমন পাটের মিলে যেখানে যন্ত্র চালায় সেখানে পর্যাপ্ত ধুলা হয়। এরকম অনেক প্রতিষ্ঠানে কারখানায় ধুলাবালির পরিমাণ অনেক বেশি হয়। এই ধুলাবালি যাতে শ্রমিকদের গায়ে বা নাকে মুখে না লাগে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় ধুলাবালিকে বের করে দেওয়ার জন্য পর্যাপ্ত অ্যাডজাস্টার ফ্যানের ব্যবস্থা করতে হবে বা অন্য কোনো কারণে ধুলাবালি যেভাবে বের করা যায় সেটা করতে হবে। তারপর ধোঁয়াকে বাইরে নির্গত ব্যবস্থা করতে হবে, খোলা বাতাসে যাতে ধোঁয়াটা চলে যায় সেই ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থাতেই ধোঁয়া যেন ফ্যাক্টরির ভিতরে ঘোরাফেরা না করে, তাহলে এই ধুলাবালি এবং ধোঁয়া শ্রমিক কর্মচারীদের নাকের ভিতরে গিয়ে তাদের ফুসফুসে যে তাদের সর্দি কাশি এবং এমনকি অ্যাজমা পর্যন্ত সৃষ্টি হবে। কাজেই কর্তৃপক্ষকে এই ধুলাবালি যাতে শ্রমিকদের না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বর্জ্য পদার্থ অপসারণ। বর্জ্য পদার্থ অপসারণ, প্রত্যেকটি কারখানায় বা প্রত্যেকটি ফ্যাক্টরিতেই বর্জ্য পদার্থ আসে। কাজ করতে গিয়ে অনেক পদার্থ বর্জ্য হয়ে যায় এবং এই বর্জ্য পদার্থকে সুন্দরভাবে অপসারণ না করলে কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। ফলে এই বর্জ্য পদার্থকে অপসারণ করে দূরবর্তী কোনো নিরাপদ স্থান নিতে হবে, তা না হলে যদি কারখানার আশেপাশে রাখা হয় তাহলে ওই পদার্থ পচে গলে দুর্গন্ধ হবে, যেটা শ্রমিকদের কাজের ব্যাঘাত হবে। ফলে এই বর্জ্য পদার্থকে অপসারণ করতে হবে, প্রয়োজনে গাড়িতে করে অনেক দূরবর্তী স্থানে নিয়ে নিরাপদ স্থানে এই বর্জ্য পদার্থ রেখে আসতে হবে এবং প্রতিনিয়ত এটা করতে হবে। কৃত্রিম আর্দ্রকরণ। 5 নম্বর, কৃত্রিম আর্দ্রকরণ। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য বায়ু, স্বাভাবিক যে আর্দ্রতা বায়ুতে থাকে সেই আর্দ্রতা থেকে আরো বেশি আর্দ্রকরণের প্রয়োজন হয়। মানে উৎপাদন প্রক্রিয়া স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য যে আর্দ্রকরণ, বায়ু যে আর্দ্র থাকে সে আর্দ্রতা হয় না, আরো কৃত্রিমভাবে আর্দ্রকরণ করার প্রয়োজন হয়। আর এই কৃত্রিমভাবে আর্দ্রকরণ করতে গেলে পানির প্রয়োজন, আর সেই পানি অবশ্যই সরকার
সরবরাহকৃত কোনো পানি হতে হবে, অথবা পানীয়যোগ্য কোনো পানি হতে হবে, দূষিত মানে নির্মল পানি হতে হবে, কোনো দূষিত পানি হলে হবে না। আর যদি নির্মল পানি পাওয়া না যায়, সেক্ষেত্রে যে পানি পাওয়া যাবে সেই পানিকে শোধন করে তাকে নির্মল বা বিশুদ্ধ করতে হবে, তারপর বাতাস আর্দ্রকরণ করতে হবে এই পানি দিয়ে। এবং যদি এই আর্দ্রকরণ প্রক্রিয়ায় বিশুদ্ধ পানি ব্যবহার করা না হয়, তাহলে পরিদর্শক এই যে দেখে এই কর্তৃপক্ষকে মানে পানি শোধন করে বিশুদ্ধ করার পরামর্শ বা নির্দেশ দিবেন। 6 নম্বর, অতিরিক্ত ভিড়। কারখানায় কখনো অতিরিক্ত ভিড় করা যাবে না। এমনভাবে শ্রমিকদের কাজের জায়গা দিতে হবে যাতে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। একটা রুমে অনেক বেশি শ্রমিক কাজ করলে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, কাজের ব্যাঘাত হয় এবং স্বাস্থ্যকর পরিবেশ সুরক্ষিত থাকে না। ফলে এই স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য শ্রমিকদের প্রত্যেক শ্রমিকের জন্য 9.5 কিউবিক মিটার জায়গা রাখতে হবে প্রত্যেক শ্রমিকের জন্য। এবং একটা কক্ষে, কর্মকক্ষে কতজন শ্রমিক কাজ করা আদর্শ, সেই অনুপাতে শ্রমিক সেট করে কর্তৃপক্ষ ওই রুমের দেওয়ালে লিখে দিবেন যে এই কর্মকক্ষে এতজন শ্রমিক কাজ করবে, তার বেশি শ্রমিক এখানে কাজ করতে পারবে না। কাজেই এই অতিরিক্ত ভিড় বর্জন করতে হবে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য। আলোর ব্যবস্থা। যেখানে শ্রমিকরা কাজ করবেন অর্থাৎ কর্মকক্ষ, সে কর্মকক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না হলে শ্রমিকরা তাদের স্বাস্থ্য বজায় রেখে কাজ করতে পারবে না। ফলে এখানে আলোর ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত। সেই আলো হতে পারে প্রাকৃতিক এবং কৃত্রিম, অর্থাৎ স্বাভাবিক এবং কৃত্রিম দুটো আলো মিলেই যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয়, যেটা শ্রমিকদের কাজ করার জন্য সুবিধা। এবং এর জন্য প্রয়োজনে মানে জানালা, প্রতিষ্ঠানের জানালাগুলো থাই গ্লাসের মাধ্যমে করা যেতে পারে যাতে আলো পর্যাপ্ত আসে। আবার পর্যাপ্ত আলো থাকবে এটা ঠিকই, কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে যে বেশি আলো করতে গিয়ে যেন শ্রমিকদের চোখের পরে কোনো আলো না পড়ে। সরাসরি শ্রমিকদের চোখের পরে আলো পড়লে তাদের কাজে ডিস্টার্ব হবে, কাজেই সে ব্যবস্থাও রাখতে হবে। 18 নম্বরে পান করার পানি। আমরা জানি পানির অপর নাম জীবন। পানি সবচেয়ে মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কাজে পান করার পানি, কারখানায় পান করার পানির উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। যেখানে 100 জনের উপরে শ্রমিক, সেখানে পান করার জন্য যথেষ্ট পানির ব্যবস্থা করতে হবে। এবং পান করার পানি শুধু এক জায়গা থাকলে হবে না, উপযুক্ত বিভিন্ন জায়গায় পান করার পানি রাখতে হবে, যাতে শ্রমিকরা যখনই তাদের পানি পান করার ইচ্ছা তখন এসে হাতের কাছেই পানি পায়, অনেক দূরে তাদের যেতে না হয়, সে ব্যবস্থা করতে হবে। এবং এই পান করার পানি অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হবে, যাতে কোনো দূষিত পানি হলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়বে। এবং এই পান করার পানি যেখানে সংরক্ষিত থাকবে সেখানে ধারের কাছেই লিখে রাখতে হবে যে পান করার পানি। লিখে রাখলে শ্রমিকরা এটা দেখার সঙ্গে সঙ্গেই সেখান থেকে পানি পান করতে পারবে। 9 নম্বরে প্রাকৃতিক কাজ, টয়লেট। আমরা জানি প্রত্যেকটি মানুষেরই এই প্রাকৃতিক কাজ অর্থাৎ পায়খানা, পেশাব এটা করা লাগে। কাজেই এই কারখানায় শ্রমিকদের সুবিধার্থে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করতে হবে। টয়লেটের স্বল্পতা থাকলে শ্রমিকরা সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে না। ফলে পর্যাপ্ত টয়লেট থাকতে হবে। শুধু টয়লেট থাকলে হবে না, টয়লেট প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। টয়লেটে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করতে হবে এবং প্রতিদিনই লোক দ্বারা সেই টয়লেট জীবাণুনাশক দিয়ে টয়লেট পরিষ্কার করতে হবে এবং সেখানে পর্যাপ্ত পানি সরবরাহ রাখতে হবে। এবং যদি প্রতিষ্ঠানে মহিলা শ্রমিক কাজ করে, তাহলে মহিলা শ্রমিক যদি নিযুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে টয়লেট মহিলাদের জন্য আলাদা এবং পুরুষের জন্য আলাদা করতে হবে। এবং প্রত্যেকটি টয়লেটে পানির ট্যাপগুলো সঠিক আছে কিনা সেগুলো প্রতিনিয়ত খোঁজখবর নিতে হবে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টয়লেটে যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেই ধরনের সুযোগ সুবিধা
দিতে হবে। 10 নম্বর আবর্জনা বক্স বা পিকদানি। আবর্জনা বক্স বা পিকদানি, আবর্জনা বক্স যেখানে আবর্জনা ফেলা হয় বা পানের পিক ফেলা হয় সেটি আবর্জনা বক্স বা পিকদানি। এটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের খোলামেলা জায়গায় যেখান দিয়ে শ্রমিকরা চলাচল করে, শ্রমিকদের বেশি ভিড় হয়, সে জায়গায় এই আবর্জনা বক্স বা পিকদানি রাখতে হবে, যাতে শ্রমিকরা যে কোনো ধরনের ময়লা যথেচ্ছা ফেলে যেখানে সেখানে ফেলে কারখানাকে ময়লাযুক্ত না করে যাতে তারা ওই আবর্জনা বক্স বা পিকদানিতে ফেলতে পারে এবং ওখান থেকে প্রতিদিন ওই আবর্জনা গাড়িতে করে বাইরে নিয়ে যাবে, সেভাবে ব্যবস্থা থাকতে হবে। কাজে এই আবর্জনা বক্স বা পিকদানি খুবই প্রয়োজন শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য, এবং এটি একটি হলে হবে না, এটি মানে যথেষ্ট পরিমাণে থাকতে হবে, বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে আবর্জনা বক্স বা পিকদানি থাকতে হবে, এবং এই পিকদানির গায়ে লিখে রাখতে হবে যে আমাকে ব্যবহার করুন, আমাকে ব্যবহার করুন। এটি পিকদানির গায়ে যখন লিখে রাখা হবে তখন লোকজন সেটাকে ব্যবহার করবে, এবং সাথে সাথে একটা নোটিশও দিতে হবে যে এই আবর্জনা বক্সে আবর্জনা রাখবে, এবং যারা আবর্জনা বক্সে আবর্জনা না রেখে তারা প্রতিষ্ঠানকে যারা ময়লাযুক্ত করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, এই মর্মেও কিন্তু নোটিশ প্রদান করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে আসি। শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কে বিধান। স্নেহপদ ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন দেখব যে কারখানায় শ্রমিকদের, এতক্ষণে দেখেছি শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত বিধান, আর এবার আমরা দেখব শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধান। এই শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধান আমরা এখানে দেখব। এই শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধান 2006 সালের বাংলাদেশ শ্রম আইন 2006 সালের 89 থেকে 99 ধারা পর্যন্ত আছে এখানে। সে 89 থেকে 99 প্রথম পয়েন্ট আছে 89 ধারা, এই প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। আমরা এই প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এ ব্যাপারে আমরা একটু কথা বলি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান যেখানে অনেক শ্রমিক কাজ করে সেখানে শ্রমিকরা স্বাভাবিকভাবেই যে কোনো সময় অসুস্থ হতে পারে, তাই যে কোনো সময় একজন শ্রমিক অসুস্থ হলে তাকে যাতে অন্তত প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেজন্য প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের একটা বক্স করতে হবে বা একটা আলমারি করতে হবে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের জন্য। এবং এই প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম যদি 150 কর্মচারী নিয়োগ হয় তাদের জন্য একটি চিকিৎসা বক্স বা আলমারি করলে হবে, কিন্তু যদি 150-র অধিক অর্থাৎ 300 বা 400 বা 500 তাহলে প্রতি 150 জনের জন্য একটি করে প্রাথমিক চিকিৎসা বক্স বা আলমারি রাখতে হবে। এবং এই প্রাথমিক চিকিৎসা বক্স বা আলমারি একজনের দায়িত্বে রাখতে হবে, একজন কর্মচারীর দায়িত্বে রাখতে হবে, এবং যার দায়িত্বে রাখতে হবে তিনি যেন ওই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তার অভিজ্ঞ থাকেন, যিনি যে কোনো সময় কোনো শ্রমিক অসুস্থ হয়ে আসলে তিনি যেন তাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। এবং যার কাছে যার দায়িত্বে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে তিনি শ্রমিকদের কর্মসময়ে অবশ্যই অ্যাভেলেবেল থাকবেন। তিনি যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে তাকে খুঁজে নেওয়া পাওয়া গেলে শ্রমিকের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজে এমন লোককে এখানে নিয়োগ দিতে হবে যিনি কর্মসময়ে সর্বদা অ্যাভেলেবল থাকেন, এবং তার নাম এবং মোবাইল নাম্বার শ্রমিকরা যে কক্ষে কাজ করবে প্রত্যেকটি কক্ষে তার নাম এবং মোবাইল নাম্বার কাগজে লিখে টাঙিয়ে রাখতে হবে, যাতে কোনো শ্রমিক অসুস্থ হলে সঙ্গে সঙ্গেই সে ওখানে চলে আসতে পারে এবং চলে এসে চিকিৎসা দিতে পারে। এবং যদি এমন হয় কোনো ফ্যাক্টরিতে বা কোনো কারখানায় 300-র উপরে শ্রমিক কাজ করে তাহলে সেই কারখানায় অবশ্যই একজন চিকিৎসক এবং নার্সের ব্যবস্থাও করতে হবে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার্থে। সেফটি রেকর্ড বুক, সেফটি রেকর্ড বুক কোনো প্রতিষ্ঠানে যদি 25 জন বা তার অধিক সংখ্যক কর্মচারী কাজ করে তাহলে সেখানে সেফটি রেকর্ড বুক সংরক্ষণ করতে হবে। ধৌতকরণ সুবিধা, ধৌতকরণ সুবিধা বা গোসল করার সুবিধা। একটা ফ্যাক্টরিতে বা কারখানায় অবশ্যই শ্রমিকদের গোসল করার জন্য সুবিধা থাকতে হবে, কারণ শ্রমিকরা যখন কারখানায় কাজ করে তখন তাদের গায়ে ধুলোবালি বা ময়লা লেগে যায়। বিশেষ করে উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি যারা কাজ করে তাদের অনেক ধুলোবালি বা ময়লা লেগে যায়। তারা কাজ শেষে এসে যাতে সেখান থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে সেজন্য উপযুক্ত মানের গোসলখানা রাখতে হবে, যেখানে সাবানের ব্যবস্থা করতে হবে এবং
পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে, পানির ট্যাপগুলো যেন ভালো থাকে এবং পানির সরবরাহ যেন নিয়মিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর শুধু যৌথকরণ বা গোসলখানা থাকলেই হবে না, এটি গোসলখানা ওই প্রতিষ্ঠানে যদি মহিলা শ্রমিক থাকে তাহলে মহিলাদের জন্য আলাদা গোসলখানা এবং পুরুষের জন্য আলাদা গোসলখানা বা যৌথকরণ সুবিধা রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, ক্যান্টিন। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেখানে শ্রমিকরা কাজ করে সেখানে ক্যান্টিনের ব্যবস্থা থাকতে হবে। যে প্রতিষ্ঠানে 100-র উপরে শ্রমিক কাজ করে সেখানে পর্যাপ্ত পরিমাণ ক্যান্টিন সুবিধা দরকার, কারণ ক্যান্টিন সুবিধা যদি কম হয় তাহলে শ্রমিকরা নিয়মিত তাদের খাবার গ্রহণ করতে পারবে না, কারণ বহু শ্রমিক দূর থেকে আসে যারা খাবার আনতে পারে না, তারা ক্যান্টিনেই খেয়ে থাকে। ফলে এই ক্যান্টিন সুবিধা করতে হবে এবং ক্যান্টিন যথোপযুক্ত স্থানে ক্যান্টিন প্রতিষ্ঠা করতে হবে এবং ক্যান্টিনের আসবাবপত্রগুলো অবশ্যই মানসম্মত হতে হবে, অস্বাস্থ্যকর হলে হবে না। এবং এই ক্যান্টিনের একটা কমিটি থাকবে, ক্যান্টিন পরিচালনার জন্য একটা ব্যবস্থাপনা কমিটি থাকবে, যে কমিটিতে শ্রমিকদের সদস্য রাখতে হবে এবং এই ক্যান্টিনে কি খাবার হবে বা খাবারের দাম কত হবে সেসব এই কমিটি নির্ধারণ করে দিবে। যারা স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার এবং যত কম মূল্য নির্ধারণ করে পাওয়া যায় সেটি ক্যান্টিন কমিটি নির্ধারণ করবে। পরবর্তী পয়েন্টে স্লাইডে আমরা আসি, বিশ্রাম কক্ষ। প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে শ্রমিকরা কাজ করে সেখানে উপযুক্ত মানের একটি বিশ্রাম কক্ষ থাকবে, যে বিশ্রাম কক্ষে পর্যাপ্ত আলো বাতাস আসবে, শ্রমিকরা বিশ্রাম নিতে পারবে এবং এই বিশ্রাম কক্ষে একটা জায়গায় খাবারের ব্যবস্থা করতে হবে, শ্রমিকরা যেখানে বসে খাবার খাবে। এবং যদি শ্রমিকের সংখ্যা কম হয় বা মহিলা শ্রমিকের সংখ্যা যদি কম হয় তাহলে ওই একই বিশ্রাম কক্ষে মহিলাদের একটা পর্দা টেনে মহিলাদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মহিলারা সেখানে খাওয়া দাওয়া করতে পারে বা স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। তবে মহিলা শ্রমিকের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই বিশ্রাম কক্ষ পুরুষের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ নিতে হবে। এবং যেখানে এই বিশ্রাম কক্ষ আছে সেখানে যাতে কোনো অবস্থাতেই কোনো শ্রমিক তার কর্মকক্ষে খাওয়া দাওয়া না করে সেটিকে লক্ষ্য রাখতে হবে কর্তৃপক্ষে, কারণ কর্মকক্ষে খাওয়া দাওয়া করলে অনেক সময় কাজের ব্যাঘাত হয় বা নিজের কাজের ব্যাঘাত যেমন হয় অন্যের কাজেরও ব্যাঘাত হয়। কাজেই তাকে তার এই খাওয়া দাওয়া করতে হবে বিশ্রাম কক্ষে, সেটা নিশ্চিত করতে হবে এবং বিশ্রাম কক্ষে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে যাতে তারা খাওয়া দাওয়া করে পানি খেতে পারে। শিশু কক্ষ। একটি ফ্যাক্টরিতে বা কারখানায় শিশুদের সংরক্ষণের জন্য, শিশুদের রাখার জন্য একটা কক্ষ রাখতে হবে, কারণ যেখানে মহিলা শ্রমিক 40-এর উপরে মহিলা শ্রমিক থাকে সেখানে 0 থেকে 6 বছরের শিশুদের সুরক্ষিত দেওয়ার জন্য বা শিশুদের রাখার জন্য একটা উন্নত মানের কক্ষ থাকবে, যে কক্ষ স্বাস্থ্যকর কক্ষ, যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকবে, সেই কক্ষে শিশুরা থাকবে এবং শিশুদের দেখাশোনা করার জন্য একজন প্রশিক্ষিত মহিলাকে রাখতে হবে যে শিশুদের দেখাশোনা করবে। এবং প্রত্যেকটি শিশুর জন্য একটি করে বিছানা থাকবে বা একটি করে খাট থাকবে, তার পাশে তাদের মায়েদের জন্য একটি চেয়ার থাকবে এবং মায়েদের সেখানে গমনাগমন সুগম করতে হবে যাতে মায়েরা সেখানে যে কোনো সময় শিশুদের পরিচর্যা করে আসতে পারে বা শিশুদের যদি দুধ খাওয়ানোর প্রয়োজন হয় দুধ খাইয়ে আসতে পারে। এবং ওই শিশুদের কিছু খেলনা সামগ্রী, বিনোদনমূলক কিছু খেলনা সামগ্রী ওখানে রাখতে হবে যাতে শিশুরা সেখানে থেকে স্বাচ্ছন্দ্য ফিল করে। এবং শিশুদের যে কক্ষ যেখানে শিশুদের রাখা হবে সেই কক্ষে অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে এবং একটি কক্ষে অনেক শিশু রাখা যাবে না যাতে তাদের স্বাস্থ্যের হানি হয়। আর এই শিশুদের কক্ষটি অবশ্যই উৎপাদন কক্ষ থেকে, যেখানে উৎপাদন প্রক্রিয়া চলে সেখান থেকে দূরে রাখতে হবে, কারণ যেখানে উৎপাদন প্রক্রিয়া চলে সাধারণত সেখানে ধোঁয়া বের হয় বা উত্তাপ সৃষ্টি হয়, ফলে যাতে এই ধোঁয়া বা উত্তাপ বা বিকট শব্দ শিশুদের কানে না যায় সেই জন্য শিশুদের কক্ষ সবসময় কারখানার উৎপাদন কক্ষের থেকে একটু দূরে রাখতে হবে তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য।
7 নম্বরে আমরা আসি চা বাগানের বিনোদন ও শিক্ষার সুবিধা। চা বাগানের বিনোদন ও শিক্ষার সুবিধা। আমরা জানি যে চা বাগান সাধারণত শহরের থেকে বাইরে হয়, লোকালয় হয়। লোকালয় যেখানে লোকজন কম, নির্জন জায়গায় চা বাগান গড়ে ওঠে। কারণ চা বাগান করতে গেলে অনেক একর একর জমি লাগে, যে জমি ফাঁকা জায়গা ছাড়া পাওয়া যায় না। এই জন্য এই চা বাগানে বিনোদন ও শিক্ষার সুবিধা, কারণ চা বাগানের সাধারণত এলাকায় লোকজন কম থাকায় সেখানে বিনোদনের সুবিধা পাওয়া যায় না বা শিক্ষার সুবিধা পাওয়া যায় না। কাজেই এই চা বাগানে শ্রমিক এবং তার সন্তানদের বা তাদের উপর নির্ভরশীল লোকদের বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে যদি কোনো স্কুল কলেজ না থাকে, তাহলে এই শ্রমিক কর্মচারীদের সন্তানরা যাতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষের সুব্যবস্থা করতে হবে। চা বাগানে গৃহায়ন সুবিধা। চা বাগানে গৃহায়ন সুবিধা, চা বাগান যেখানে হয় সেখানে যেহেতু নির্জন এলাকা হয়, সেই চা বাগানের মালিক এবং কর্মচারীদের উভয়েরই থাকার ব্যবস্থা করবে। মালিকেরও থাকার ব্যবস্থা করতে হবে, আবার কর্মচারীদের সন্তানাদি নিয়ে যাতে থাকতে পারে তাদের সেই আবাসস্থলের ব্যবস্থা করতে হবে। এটি মালিকেরই দায়িত্ব এই ব্যবস্থা করা। 9 নম্বর পয়েন্টে চা বাগানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র প্রাপ্তির সুবিধা। প্রত্যেকটি মানুষের দৈনন্দিন অনেক জিনিসের প্রয়োজন আছে। তাদের খাওয়া দাওয়া, জীবনযাত্রা চালাতে গেলে দৈনন্দিন পর্যাপ্ত জিনিসের প্রয়োজন হয়। কিন্তু চা বাগান যেহেতু নির্জন জায়গায় হয়, সেহেতু সেই জায়গায় অনেক সময় বাজারঘাট নাও থাকতে পারে। কোনো বাজারঘাট যদি না থাকে, বাজার না থাকে, তাহলে তারা দৈনন্দিন জিনিসপত্র সেখান থেকে কীভাবে ক্রয় করবে? এর জন্য চা বাগান কর্তৃপক্ষ বা মালিককে সেখানে ওই দৈনন্দিন পণ্যদ্রব্য প্রাপ্তির সুবিধা দিতে হবে। অর্থাৎ সেখানে প্রয়োজনে তাকে বাজার সৃষ্টি করে শ্রমিকদের দৈনন্দিন জিনিসপত্র সরবরাহ করতে হবে। সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা। যারা সংবাদপত্র শ্রমিক থাকেন তাদের জন্য চিকিৎসা বা পরিচর্যার ব্যবস্থা করতে হবে তাদের, এবং তাদের উপর নির্ভরশীল মানে তাদের সন্তানাদি, পিতামাতা যারা তাদের সাথে থাকে, তাদের চিকিৎসা বা পরিচর্যার ব্যবস্থা করতে হবে। 11 নম্বর পয়েন্ট আছে বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ। বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ, এটি যদি কোনো প্রতিষ্ঠানে অনূন্য 200 জন শ্রমিক কাজ করেন, যদি কোনো প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে গ্রুপ বীমা চালু করার প্রয়োজন। স্নেহপদ ছাত্রছাত্রী, আমাদের আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো, বাইরে বের হও না, এবং যদি বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।